প্রিয় শিক্ষার্থী, বাংলা সাহিত্যের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি রবীন্দ্রনাথের 23টা কাব্যগ্রন্থ আপনাদেরকে শেখাবো মাত্র 3 মিনিটে। তো গত ক্লাসে আমি রবীন্দ্রনাথের 14টা যে উপন্যাস ছিল সেটা ভিডিও আপনাদের সামনে যাওয়ার পরে আপনারা বিপুল সাড়া দিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো কীভাবে সহজে মনে রাখা যায় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আসুন শুরু করি। আমরা জানি রবীন্দ্রনাথের অনেক কাব্যগ্রন্থ আছে, প্রায় 56টার মতো। তার ভিতর থেকে আমরা 13টা একেবারে অজানা কাব্যগ্রন্থ আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেরি না করে শুরু করি। আমি এখানে যে 23টা আছে এখানে মোটামুটি 3টা ভাগে বিভক্ত করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো আসুন শুরুতে দেখি আমরা রবীন্দ্রনাথের 1 নম্বরে আছে রোগসজ্জায়, 2 নম্বরে আরোগ্য, 3 নম্বরে নবজাতক, 4 নম্বরে জন্মদিনে, 5 নম্বরে পত্রপুট, 6 নম্বরে উৎসর্গ। তো এটা মনে রাখার জন্য সহজ বুদ্ধি হচ্ছে, আমরা জানি যে রবীন্দ্রনাথ জীবনের শেষে এসে একটা বড় ধরনের অপারেশন করে তিনি রোগসজ্জায় পড়ে যান, অর্থাৎ তিনি প্রায় জীবনের শেষের দিকে অসুস্থ হয়ে বেডে পড়ে যান। তো এই রোগসজ্জায় পড়ে যাওয়ার পরে তার আর কোনো আরোগ্য লাভের তেমন কোনো সম্ভাবনা আর ছিল না। ঠিক একই সময়ে ওই এলাকায় একজন নবজাতক, এই নবজাতক মানে নতুন একটা ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল। তো খেয়াল রাখবেন, তিনি রোগসজ্জায় পড়ে গেছেন, আরোগ্য লাভের যখন কোনো সম্ভাবনা নেই, তখন ওই অঞ্চলে একজন নবজাতকের জন্মদিন ছিল। তো স্বাভাবিকভাবে আমাদের এখানে কী হয়, যখন কোনো নতুন সন্তান জন্মগ্রহণ করে তখন এলাকার বিখ্যাত ব্যক্তি বা মাওলানা বা আলেমদের দিয়ে নাম রাখা হয় বা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। তো ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল নবজাতকের এই জন্মদিনে। তো তিনি যেহেতু অসুস্থ, তার আর আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নাই, তাই তিনি কি করেন, না গিয়ে তিনি একটি পত্র লেখেন, যেটাকে আমরা পত্রপুট বলেছি, এবং বলেন যে এই পত্রটা বাচ্চাকে উৎসর্গ করো। ফলে আমরা এই প্রথম এই যে বাচ্চাকে উৎসর্গ, এ থেকে 6টা কাব্যগ্রন্থের নাম আমরা শিখে ফেলেছি। 1 নম্বর রোগসজ্জায়, 2 নম্বরে তার আরোগ্য লাভের কোনো সুযোগ নাই, 3 নম্বর তিনি নবজাতকের জন্মদিনে দাওয়াত পেয়েছেন কিন্তু যাইতে পারেন নাই, একটি পত্রপুট উৎসর্গ করেছেন। দ্বিতীয় পর্বে আমরা দেখব যে রবীন্দ্রনাথের যে শেষ দিয়ে লেখা এরকম 3টা কাব্যগ্রন্থ আছে, যেগুলোর নাম দেখতে পাচ্ছেন, শেষ লেখা, পরিশেষে, শেষ সপ্তক। তো 3টা আছে শেষ, তাহলে 6 আর এই 3 গেল 9টা। এরপরে দেখেন তৃতীয় পর্বে এসে আমি রবীন্দ্রনাথের যে বিষয়টা করেছি, আমি ওনার কাব্যগ্রন্থ ঘাটতে গিয়ে দেখলাম প্রায় 12 জনের মতো শুধু মেয়েদের নাম আছে। আপনারা তো জানেন যে রবীন্দ্রনাথের সব কিছুতে কেমন একটা মেয়েলি ছোঁয়া আছে। তো সেই একই ধারাবাহিকতায় এই নামগুলো আমি আবার ভেবে দেখলাম যে কী দিয়ে নামগুলো। তো তখন বাংলা বর্ণমালার কয়েকটা বর্ণ পেলাম, যেমন ক, খ, চ, ম, প আর এস। এই বর্ণ দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে সহজেই তাদের নামগুলো মনে রাখতে পারেন। যেমন ক দিয়ে আছে কণিকা আর কল্পনা, এই কল্পনা কণিকা। খ দিয়ে দেখেন আছেন খনিকা আর খেয়া। খুবই মজার ব্যাপার যে এই খনিকা এবং খেয়া দুজনই খাপছাড়া জীবনযাপন করতেন। এই জন্য আমরা খ দিয়ে 3টা পাইছি, খনিকা, খেয়া এবং খাপছাড়া। চ দিয়ে খেয়াল করবেন, চ দিয়ে 2জন মেয়ে আছে, এটা হচ্ছে চিত্রা আর এটা হচ্ছে চৈতালি। ঠিক একই প্রক্রিয়ায় ম দিয়ে আছে মহুয়া আর মানসী। প দিয়ে দেখেন এই পুরবী নামে একটা মেয়ে, পুনশ্চ মানে বারবার তিনি পলিয়ে যেতেন। তো পুয়া দিয়ে পুরবী, পুনশ্চ আর পলাতকা। আর লাস্টে শ্যামলী আর সেজুতি, দুইটা আমরা এস দিয়ে বলেছি। তার মানে ক খ দিয়ে যেটা আসে, ক দিয়ে কণিকা কল্পনা, খ দিয়ে খেয়া খনিকা খাপছাড়া, চ দিয়ে চিত্রা চৈতালি, ম দিয়ে মহুয়া মানসী, এরপরে প দিয়ে পুরবী, পুনশ্চ পলাতকা, আর শেষে আছে এস দিয়ে আছে শ্যামলী সেজুতি। তো এই 23টা কাব্যগ্রন্থ আশা করা যায় ছোট্ট ভিডিও দিয়ে আপনারা সহজে মনে রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।